15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরিত হবে বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখন পর্যন্ত সুপারিশ চূড়ান্ত করেনি কমিশন। এদিকে গণভোট নিয়ে ঐক্যমত্য থাকলেও গণভোটের ভিত্তি, সময় এবং পদ্ধতি নিয়ে রাজনৈতিক মতবিরোধ রয়েই গেছে। আর এমন পরিস্থিতিতে শেষ পর্যন্ত সব দল সনদে সই করবে কিনা তা এখনো পরিষ্কার নয়। সমাধান হবে কোন পথে তা নিয়ে আলোচনা করতে আজকের ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। তাই আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি ঐক্যমত্যের টানাটানি। বিষয়টি নিয়ে কথা বলার জন্য সম্মানিত অতিথি হিসেবে দুজন অতিথি আমার সাথে স্টুডিওতে রয়েছেন এবং একজন অতিথি অনলাইনে যুক্ত রয়েছেন। আপনাদের সাথে শুরুতেই পরিচয় করিয়ে দিব। রয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। অনলাইনে যুক্ত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপির অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা শুরুতেই রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে শুরু করতে চাই। গণভোট নিয়ে যে কথাটি আমরা বলছিলাম যে ঐক্যমত থাকলেও ভিত্তি, সময় এবং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এখনো পর্যন্ত মতবিরোধ রয়েই গিয়েছে। তো গতকালকের বৈঠকেও কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, যদিও বলা হয়েছে যে আগামী 15 তারিখ স্বাক্ষর হবে। তো এত কিছুর ঐক্যমত্য এবং মতবিরোধ থাকার পরেও স্বাক্ষরটা কিভাবে হবে বলে আপনার কাছে মনে হয়? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি অন্য দুজন আলোচককে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি। এবং শুরুতে একটু বলে রাখি, আমি আসলে সাধারণ সম্পাদকের দায়িত্ব করতাম, এখন আমি সাবেক সাধারণ সম্পাদক। যাই হোক, সেটা বিষয় না, প্রধান বিষয় হচ্ছে আমি পার্টির পক্ষ থেকে আমাদের দিকটাই আপনাকে বলতে পারি। প্রথমত আপনি যে ভূমিকাটা বললেন যথাযথই বলেছেন। আমি যে প্রথমত এইভাবে একটু বুঝটা ছোট ছোট করে যদি করি, দেখেন আমরা যে দীর্ঘ যে আলাপ আলোচনা করলাম তাতে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এটা খুবই পজিটিভ দিক মনে করি, এটি একটা কথা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গনে অনেকদিন মুখ দেখা দেখি ছিল না, তারপরে এইভাবে বসে যে একটা আলোচনা করতে পারি এই ধারাই ছিল না, সেটা হয়েছে, এটা অনেক অগ্রগতি। আমি তৃতীয় আরও বড় অগ্রগতি মনে করি এই যে আমরা যে বিষয়গুলোতে 100 ভাগ একমত হলাম বা একমত হতে পারিনি, যার যার পজিশন স্বাভাবিক, 30টা দল 30টা আদর্শ, সব ব্যাপারে তো একমত হবো না। এইটা যে জাতির সামনে মিডিয়ার কারণে যে সামনে আসলো, তাতে কিন্তু এক ধরনের অঙ্গীকার অলরেডি সবাই মিলে করে ফেলেছি। কেউ যদি এর থেকে পিছিয়ে উঠতে চায়, আমার ধারণা আগামীতে তাদেরকে জনগণই উচিত শিক্ষা দেবে। তাহলে এই একটা পজিটিভ ধারার জায়গা আছে। এখন যদি বলেন এর একটা আনুষ্ঠানিকতার জায়গা দরকার, এবং যাতে কেউ এর থেকে আরও পিছিয়ে না যেতে পারে, একটু টাইট ফিট করে বাধাবাদির পয়েন্টটা, সেটা হলে খুব ভালো নিঃসন্দেহে। কিন্তু আমি খুব কুইক যদি আপনার কথায় উত্তর দিতে চাই, তাহলে বলবো এখনো পর্যন্ত সেই সুনির্দিষ্ট জায়গাটা আমি দেখতে পাচ্ছি না। কারণ কি, বড় কথা না বলে ছোট ছোট প্রথম পরে বলি, পরে হয়তো বড় বলতে পারবো। দেখেন, প্রথমত হচ্ছে যে এই যেটা সনদ নামে যে জিনিসগুলো সামনে আনা হচ্ছে, তার কিন্তু 3টা পার্ট আছে। একটা হচ্ছে ভূমিকা, পরে কি কি প্রশ্নগুলো আছে, তারপরে আছে বাস্তবায়ন পদ্ধতি। 3টা নিয়ে এখনো পর্যন্ত জটিলতার পুরোপুরি অবসান হয়েছে আমি মনে করি না। কেন তাও বলি, কারণ ভূমিকা অলরেডি সেটা নিয়ে অনেক পয়েন্ট আছে, যেটা আমরাও একটা লিখিত ওইখানে আমরা মনে করেছি যেভাবে ইতিহাসের পয়েন্টটা আছে, মুক্তিযুদ্ধ, তার 4 মূলনীতি, অন্য জায়গায় যেটা আছে কিছু কিছু এডিট করতে পারলে হয়ে যেত। তারা এখনো করেছে জানা নেই, চূড়ান্তটা আসলে দেখতে পারবো। আমরা শুধু না, অনেকের দ্বিমতের জায়গা আছে। তাহলে এটা একটা মাঝখানে যেটা, এটাই তো প্রধান বিষয় যে আমরা কি কি ঐক্যমত্য হলাম। এখানে 3টা পার্ট দেখবেন। একটা হচ্ছে পুরোপুরি একমত, দ্বিতীয় হচ্ছে নোট অফ ডিসেন্ট দিয়ে একমত, আরেকটা হচ্ছে ঘোরতর দ্বিমত যেটা আছে। আমি সেই পয়েন্টগুলো হয়তো এখন আর উল্লেখ করছি না, এটা বহু পুরনো আলোচনা। তা আপনি এই 3টাকে যদি ঐক্যমত্য বলেন তাহলে তো যথাযথ হয় না, সেইটারও কিন্তু অবসান হয়নি। যেমন আমরা বলেছিলাম যে এখানে ফুল ঐক্যমত্যকে ঐক্যমত্য ধরে আগান, তাহলে কোনো জটিলতা নেই, একেবারে মানে কি বলে সমস্ত সংকটের সমাধান হয়ে যাবে, আগাতে পারবো। থার্ড হচ্ছে বাস্তবায়ন পদ্ধতি। সেটা নিয়েও প্রথম দিকে ওনারা জুলাই মাসে যে লিখিতটা পাঠিয়েছিল, আমরা সামান্য এডিট করে দিয়েছিলাম, আমাদের দিকের কথা বলছি। পরে আবার এখানে নতুন নতুন অনেক কথা এসেছে, এখন সেইটাও কিন্তু চূড়ান্তভাবে বলে নেই। ফোর্থ যে পয়েন্টে এসেছে এখন আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে এটা বাস্তবায়নের যে পদ্ধতি, তার অন্যতম গণভোট এবং তার পরিবেশ পরিস্থিতি। সেক্ষেত্রে আমাকে যদি বলেন, দেখবেন যে কয়েকটা মত চলে আসছে। একটা হচ্ছে আগে গণভোট, মানে জাতীয় সংসদ নির্বাচন আগে। আরেকটা মত হচ্ছে একই দিনে গণভোট। আরেকটা মত হচ্ছে, না আরো 2টা মত আছে কিন্তু, যেটা হয়তো সামনে আসছে না। কেউ কেউ বলছেন
আমরা এটাকে অপ্রয়োজনীয় মনে করি। তবে সবাই মিলে যদি গণভোট করতে পারেন, নির্বাচনের দিনে করেন। মানে আমরা আগ্রহী আছি। আবার ধরেন আমাদের দিক থেকে ভাই আমরা বলেছি যে আমরা গণভোটটাকে অপ্রয়োজনীয় মনে করছি। এটার এইখানে কোনো আইনগত পজিশন আমরা দেখতে পাচ্ছি না, কারণ গণভোট একটা করতে হবে, সেটা হচ্ছে পরে। আমরা সংবিধানে কি বলে যে জাতীয় সংসদ যখন এটাকে করবে, সংবিধান সংশোধন করে আগাবে, তারপরে আমাদের মৌলিক কতগুলো তো চেঞ্জ করতেই হবে, আমরা তো একমত আছি, যেগুলোতে আমরা আপত্তি নেই, সেইটার তখন গণভোট ওই জায়গায় করতে হবে। আর এখনও সংবিধানে নাই, সেটা হয়তো উকিল সাহেবের আলো বলতে পারবেন, আমি ওই কথায় যাচ্ছি না। তাহলে আমি বলতে চাইছি যে আমার মূল কথাটা যে এই ধরনের সংকটগুলো এখনও রয়ে গেছে। আরেকটা সবচেয়ে বড় কি জানেন, ধরেন এখন শেষে যেহেতু আলোচনা এসে দাঁড়িয়েছে ভোটের প্রশ্ন, গণভোট, আমি ঠিক জানি না যে এত বড় ইস্যুতে ধরেন 84, 83, 84টা আছে, ওনারা যদি এটা বাদ দিয়ে 19-20টা পয়েন্ট বলে যে সংবিধানের সাথে যেগুলো জড়িত, ওকে, আমাদের সহজ সমাধান ছিল, আমরা যেটা বলেছিলাম যে এর মধ্যে যেটা এখনকার আইনে সম্ভব করে ফেলেন, কেন দেরি করছেন, আর যেটা সম্ভব না সেটা আপনারা জাতীয় সংসদের হাতে ছেড়ে দেন, তারা করবে। কিন্তু এখন যখন গণভোটের প্রশ্ন আসছে, আপনি গণভোট কিভাবে লিখিত হবে, এত বড় জিনিস, এটা না দেখলে কিন্তু বলতে পারছি না। আমি তো ভাই না দেখার পরে ভালো করে বুঝতেই পারছি না। আমার দলেরও মিটিং আমরা করেছি, দেখব, তারপর আমাদের কেন্দ্রীয় কমিটি এবং আমাদের বাম জোট বলবে এত বড় কিভাবে গণভোট হয়, আমাদের কিন্তু সেই বুদ্ধিটা নেই। এখন যদি সাধারণভাবে বলে কেন ভাই, বলবেন সনদের পক্ষে ইয়েস নো। তা সনদের পক্ষে ইয়েস নো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আমি উত্তর চাচ্ছি না, সত্যি সত্যি কেউ কেউ বলতে পারবে যে আমরা জানি সনদে কোন পয়েন্ট আছে তার পক্ষে বিপক্ষে আমরা, কারণ 18-19টা পয়েন্ট হলে এটা সম্ভবই না। এবং আমাদের মনে রাখতে হবে 12 কোটির উপরে যে ভোটার, তার বিরাট অংশ হচ্ছে সাধারণ মানুষ, গ্রামের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ। তাহলে সেই জায়গায় কিন্তু জিনিসটা তো ইজি না। এখন যদি কোনো ইজি কোনো সমাধান ঐক্যমত্য কমিশন বলেছে তারা নাকি 15 তারিখের মধ্যে এটা আমাদেরকে দেবে, এটা করবে। আমি প্রসঙ্গক্রমে আর একটা ছোট্ট কথা খালি বলি, এটা নিয়ে আমি এখন আলোচনা তুলব না, কিন্তু আমি ইনফরমেশন দিচ্ছি যে আমি অস্থিরতার কতগুলো বহিঃপ্রকাশ দেখি। যেমন কালকে রাত্রে আমরা একটা চিঠি পেলাম, আমি এটা এখন ওপেন করছি না, কিন্তু যেহেতু আমরা একটা সমাধান চাই এই জন্য কথাটা বলছি। ঐক্যমত্য কমিশন নতুন একটা জিনিস দিয়েছে, তারা বলছে যে সংবিধানে ধরুন একটা জিনিস আছে, তারা মনে করে সনদে লেখা থাকবে, এইটাকে বিলুপ্ত করা হলো বা স্থগিত করা হলো। তো এইভাবে কি হয় নাকি? সংবিধানের একটা বড় বিষয় আপনি একটা মনে হলো হঠাৎ করে বললেন, আলোচনা হলো না, আর সবটা কেন এখানে আনতে হবে? কারণ আগামী সংসদ আছে, তার কাজ আছে। তার মানে আমার ছোট কথা হচ্ছে যে এই ধরনের সংকটগুলো আছে, কিন্তু আমরা চাই যে বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি, মানুষ কিন্তু তাকিয়ে আছে এই ঐক্যমত্যের বিষয়টা, এবং জনগণ বুঝতে চায় যে আমরা একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছি। কারণ আমরা এই যে অভূতপূর্ব যে গণঅভ্যুত্থান করলাম, এত মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে, এত হাজার হাজার মানুষ আহত হয়ে যারা আছে, আর কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, তাতে করে আমরা গণতন্ত্র বৈষম্যমুক্তির দিকে আগাবো। এবং তার একটা বড় হবে যাতে কতকগুলো কি বলবো যে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে, আমাদের সংগঠনগুলোকে গণতন্ত্র করার ক্ষেত্রে, এবং কতকগুলো আইনের এমন ভার্ডিক থাকতে হবে যাতে করে কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতা বন্ধ করা যায়। একেবারে হবে তা না, সেটা অন্য আলোচনা, সে আলোচনা পরে করব। তাহলে এই পজিটিভ দিকটা আমরা যে কোনোভাবে হোক, ইতিমধ্যে যতটুকু শোডাউন হয়েছে, আমি আগেই শুরুতে যেটা বলেছি, আরও জনগণের সামনে আমরা প্রতিহত করা দরকার বলে আমরা মনে করি। আমি আশা করব ঐক্যমত্য কমিশনের কাজের উপরই আসলে এখন বলটা তাদের কোর্টে, তারা কিভাবে করবে তার উপরে নির্ভর করবে, সবাই আমরা একসাথে থাকতে পারবো কি পারবো না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। স্যার তুষার, আপনার কাছে আসি। এনসিপি তো একদিন গণপরিষদের কথা বলে আসছিল, সেখান থেকে কি আপনারা সরে আসলেন? আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে ধন্যবাদ এবং দুই সহ আলোচককে আমি শুভেচ্ছা জানাই। এনসিপি তার পজিশন থেকে সরে আসে নাই, কারণ আমরা শুরু থেকে বলেছি যে এই যে জুলাই সনদ হচ্ছে, এই জুলাই সনদকে আপনি 90-এর 3 জোটের রূপরেখার মতো জাস্ট একটা কমিটমেন্ট, পলিটিক্যাল পার্টিগুলোর কমিটমেন্ট, কিংবা একটা যেটাকে বলে প্রেসক্রিপশন এই সরকার দিয়ে যাবে পরের সরকারের কাছে, এরকম জায়গায় দেখতে চাই না। তাহলে আমরা কি দেখতে চাই? আমরা চেয়েছি আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে জুলাই সনদের। তো আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দেওয়ার অনেকগুলো উপায় আছে। আমরা মনে করেছি সবচেয়ে ভালো উপায় হলো গণপরিষদ নির্বাচন। এবং আমরা গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে আপনি যেটা করেন, যেটা সংসদের যে সীমাবদ্ধতাটা আছে এই ধরনের মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে, সংসদ কিন্তু একটা সংশোধনী করতে পারে সর্বোচ্চ। সেই সংশোধন আপনি 2/3 ক্ষমতার জোরে সংশোধনী করলেন, সেই সংশোধনী যদি পরবর্তীতে ইমিডিয়েটলি হোক অথবা অনেক পরে হোক, বাংলাদেশ ইতিহাসে এরকম অনেক নজির আছে, যদি আদালতের কাছে মনে হয় এটা আমার সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করছে এই সংশোধনীটা, তাহলে সেটাকে অসাংবিধানিক করা যায় বা অসাংবিধানিক রায় দেওয়া যায়। এরকম দিয়েছে, যেমন ধরেন 5ম সংশোধনী, 8ম সংশোধনী, এখন 15 সংশোধনী। তার মানে এইটা হলো রিস্ক
এখন জুলাই সনদ যদি পিপলের অ্যাসপিরেশন হয়, আমরা এটা এই রিস্কের মধ্যে রাখতে পারি না। এই জন্য আমরা গণপরিষদের কথা বলেছিলাম। কিন্তু গণপরিষদের ব্যাপারে অন্যান্য দলের যে বক্তব্য সেটা হচ্ছে যে গণপরিষদ তো আপনার একটা ফুল নিউ কনস্টিটিউশন করতে পারে, তাকে তো আপনি লিমিট করে দিতে পারেন না যে জুলাই সনদটা এটাই আপনি বাস্তবায়ন করেন। যদিও জুলাই সনদে এমন অনেকগুলো প্রস্তাব আছে যেটা এই বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করবে, যেমন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, এটা এসেছে, ঠিক আছে, সেটা আমি পরে বলতেছি। কিন্তু এই কারণে গণপরিষদের কথা অনেক দল একমত হয় নাই। কিন্তু ওই যে ডুয়েল, এখন দেখেন কথাটা কিভাবে এসছে, জুলাই আদেশ, গণভোট এবং তারপর ডুয়েল রোল অফ দ্য পার্লামেন্ট। আমরা কিন্তু এই কথাটা বলেছিলাম যে আপনি সামনে যে নির্বাচিত সভা তাকে একই সাথে গণপরিষদ এবং একই সাথে আইনসভা বলেন। গণপরিষদ সংবিধান বানাবে এবং আইনসভা আইন প্রণয়ন করবে। তো এখন এই যে ডুয়েল রোল অফ দ্য পার্লামেন্ট, এটা আপনাকে কেন করতে হচ্ছে? কারণ বলা থাকবে দিস পার্লামেন্ট উইল হ্যাভ কনস্টিটিউয়েন্ট পাওয়ার টু মেক নেসেসারি চেঞ্জেস ইন দি কনস্টিটিউশন বেসড অন জুলাই চার্টার। জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের যে সকল মৌলিক পরিবর্তন করার এখতিয়ার এই সংসদের থাকবে। এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের এই স্ট্যাটাসটা আপনি এই সংসদকে দিলেন, এটা কিন্তু নর্মাল সংসদে থাকে না। এটাই কিন্তু আমাদের সেই বক্তব্য। ফলে গণপরিষদ নাম আকারে নাই, নাম আকারে আসে নাই, কিন্তু বাস্তবায়ন পদ্ধতি হিসেবে যে ডুয়েল রোল অফ দি পার্লামেন্ট কিংবা পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া, যেটা পার্লামেন্টের অ্যামেন্ডিং পাওয়ারের চেয়ে একটা অতিরিক্ত ক্ষমতা, এটা তো আমাদের দাবি অনুযায়ী হয়েছে এবং আমরাই তো এই পথটা বারবার লাগাতারভাবে পুশ করেছি, সেখানেই এসেছে। এখন যদি পুরোপুরি নতুন সংবিধান হতো তাহলে ভালো হতো। পুরোপুরি নতুন সংবিধান হচ্ছে না, জুলাই সনদের ভিত্তিতে এই জিনিসটা হচ্ছে। ইট ইজ আ ওয়েলকাম চেঞ্জ। বাকিটা তো আপনার আরও যখন সামনে সংকট আসবে তখন আমরা দেখব যে আসলে যেই চেঞ্জগুলো করতে দেয়া হলো না এবার, সেগুলো যে জরুরি ছিল সেটা তখন প্রতিভাত হবে। ফলে এটা আমাদের রাজনীতি আকারে থাকছে। আমাদের 24 দফার প্রথম দফাই হচ্ছে বাংলাদেশের জন্য আমরা একটা নতুন সংবিধান করতে চাই, গণপরিষদের মধ্যে দিয়ে করতে চাই। ফলে এখন আমরা যতটুকু অর্জন করতে পারলাম ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে, এবং এটা তো আসলে আপনি দেখবেন যে পৃথিবীতে বিভিন্ন দেশে যে বিপ্লবগুলো হয়েছে সেখানে একটা কোনো অর্গানাইজড ফোর্স একটা বিপ্লব করে, সংগঠিত করে, তারা চাইলে যে কোনো কিছু করতে পারে, কারণ তাদের ওই বিপ্লবের ওই ক্ষমতাটা আছে। এখানে কিন্তু আমরা একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টের মধ্যে আছি, অনেকগুলো দল, তাদের মধ্যে মতের অনেক বৈচিত্র্য আছে। আপনি গায়ের জোরে কোনো কিছু করা যায় না। এই একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, আপনাকে সবাইকে নিয়েই, সবাই যতটুকুতে অ্যাগ্রি করেছে ততটুকুতে রাজি হতে হবে, এবং আবার দেখতে হবে আপনার নৈতিক বা নীতিগত যে অবস্থান সেটা আপনি স্যাক্রিফাইস করছেন না। আমাদেরকে এই দুটো জিনিসকে ব্যালেন্স করতে হয়েছে। আমাদের ওই যে নীতিগত অবস্থান যে শুধু পার্লামেন্টের এখতিয়ারের উপর দেওয়া যাবে না, সেটা কিন্তু হচ্ছে। জুলাই আদেশ আসছে, গণভোট আসছে, পার্লামেন্টের ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে, অনেকগুলো জিনিস আসছে। আবার ঐক্যমত্যের স্বার্থে ফুল গণপরিষদ যেটা সবাই বলতে চাচ্ছে না বা বলার অস্বস্তি আছে, আমরা এটা মেনে নিয়েছি। জাতীয় যেমন ভাইদের একটা পজিশন হচ্ছে গণভোট লাগবে না, কিন্তু ওনারা তো জাতীয় স্বার্থে ওনারা মেনে নিচ্ছেন নির্বাচনের আগেই যেন হ্যাঁ, নির্বাচনের আগে হোক বা নির্বাচনের দিন হোক, সেটা নিয়ে আমাদের খুব বড় রিজার্ভেশন নাই। যদি আমরা মনে করি যে নির্বাচনের আগে হলে ভালো, কিন্তু নির্বাচনের দিন কেন অন্যান্য দলগুলো চায় সেটাও আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না। নির্বাচনের দিন করেন আর আগে করেন, এটা যখন পিপল যখন একটা জিনিসকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে, গণভোটে যখন রায় দিয়ে দিচ্ছে, তখন পরের পার্লামেন্ট ওই যে তার কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা আছে, গাঠনিক ক্ষমতাটা আছে, সে শুধু যেগুলো জনগণ অনুমোদন করছে সেগুলো সংবিধানের মধ্যে ইনকর্পোরেট করবে, জুলাই সনদটাকে ওই সংবিধানের তফসিলে যুক্ত করবে। এই প্রক্রিয়াটাই কিন্তু আপনি দেখবেন যে বিএনপি থেকে শুরু করে অনেকগুলো দল তারা লাগাতার বলে এসেছে যে এগুলো শুধু সংসদের কাছে দিয়ে দেন। আমরা বারবার বলেছি এটা সংসদের কাছে দিয়ে সমস্যার সমাধান হবে না। যেমন একটা সিম্পল উদাহরণ হচ্ছে অষ্টম সংশোধনী এরশাদের আমলে হয়েছিল, তখন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, তখন আদালত, এটা হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, অথচ আদালতই বলেছিল যে এটা অসাংবিধানিক একটা সংশোধনী, সুতরাং এটা বাতিল। কেন? কারণ হচ্ছে যে আমাদের স্টেট একটা ইউনিটারি স্টেট, ফলে আপনি এটা করতে পারেন না। এখন কিন্তু আবার জুলাই সনদের মধ্যে এই পরিবর্তনটা এসেছে যে রাষ্ট্রের ইউনিটারি চরিত্র অক্ষুণ্ণ রেখে হাইকোর্টের বিকেন্দ্রীকরণ। তো আপনার কিন্তু এটার ব্যাপারে রায় আছে, ওই একই সংবিধানের অধীনে গঠিত সংসদে কিন্তু আপনি যেটার ব্যাপারে ইতিমধ্যেই রায় আছে যেটা অসাংবিধানিক, সেটা কিন্তু এখন আর বাস্তবায়ন করতে পারবেন না সংসদে। এই জন্যই সংসদকে এই বাড়তি ক্ষমতা দিতে হচ্ছে, কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এছাড়া আপনার আরও সেফগার্ড আছে হলো গণভোটের এবং একটা জুলাই আদেশ। তো এই যে রোডম্যাপটা, এই পদ্ধতির দিকে ব্যাপারে আমরা খুবই কনসিস্টেন্টলি এই কথাটা বলে এসেছিলাম যে এই পদ্ধতিতে যাওয়া ছাড়া জুলাই সনদকে, এখন যেমন ধরেন জুলাই সনদ যেটা হয়ে যাচ্ছে পিপলস উইলের ভিত্তিতে, গণভোট এবং তারপরে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মধ্য দিয়ে, এটাকে কিন্তু আর চাইলেই কোনো সরকার পরিবর্তন করতে পারবে না। কারণ হচ্ছে এটাই হলো এখন জনগণের ম্যান্ডেট। বুঝতে পারছি। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু। আপনার কাছে একটু আসবো। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা একটি গণমাধ্যমে বলেছেন যে গণভোটের বিষয়ে তো দলে কোনো সিদ্ধান্ত হয়নি, বিষয়টিতে সালাউদ্দিন আহমেদ কেন রাজি হলেন সেটা তিনি বুঝতে পারছেন না। বিএনপি কেন গণভোটে রাজি হয়েছে আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ, সহ আলোচক বৃন্দকে ধন্যবাদ। জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে যে প্রশ্নগুলি উত্থাপিত হয়েছে তার মধ্যে বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক কোনো ব্যক্তির জাতীয় মন্তব্য নিয়ে আমার মন্তব্য করা সঠিক হবে কিনা এটা ভেবে দেখতে হবে।
সালাউদ্দিন আহমেদ সাহেব বাংলাদেশের রাজনীতিতে শুধু নন, তার চলমান সময়ে সাংবিধানিক ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে তিনি যে পাণ্ডিত্য প্রদর্শন করেছেন এবং কোন সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে বিএনপির গত একদিন আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিবিসিতে একটি সাক্ষাৎকার দিয়েছেন। নিশ্চয়ই সকলে সেটা ইতিমধ্যেই শুনেছেন, গোটা জাতি শুনেছে, বিশ্ব শুনেছে। সকলে যেমন অ্যাপ্রিসিয়েট করেছে, একটি জায়গায় আমি এখন রিপিটেডলি বলতে চাই, সেখানে তিনি উল্লেখ করেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মৌলিক প্রশ্নগুলো যেগুলো এসছে, যেমন আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে, জামাতের রাজনীতি সম্পর্কে, বিচার সম্পর্কে, সেখানে সব জায়গায় তিনি একটি কথা উচ্চারণ করেছেন, তা হলো এর সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণ। জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে কি হওয়া উচিত, কি হওয়া উচিত নয়, কারা রাজনীতি করতে পারবে, কারা রাজনীতি করতে পারবে না। এই প্রেক্ষাপটে যখনই আসবে, তখন সঙ্গত কারণে সালাউদ্দিন সাহেবকে এই জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপিকে রিপ্রেজেন্ট করার অথরিটি না দেওয়া হলে তো তিনি এই কথা বলতেন না। যদি পার্টির সিদ্ধান্ত ছাড়া তিনি এই কথা বলে থাকেন, হয়তো পার্টি তাকে শোকজ করতো যে কেন আপনি বলেছেন। এরকম কোন তথ্য আমাদের কারো কাছেই জানা নেই। সুতরাং তিনি যেটা বলেছেন দায়িত্ব নিয়েই বলেছেন, তিনি যেটা বলেছেন সেটা দলের নির্দেশনা আছে বলে আমি মনে করি এবং সেই নির্দেশনা থেকেই বলেছেন। এখানে তার বক্তব্যের মধ্যে কোনো ব্যত্যয় হয়েছে এটা আমার ধারণা নয়। আর একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য গণভোট, এটি জনগণের যেহেতু ক্ষমতা, জনগণ স্বাভাবিক কারণেই তাদের মতামত গণভোটের মাধ্যমে দিয়ে দিতে পারে এবং তাই দিয়ে থাকে। আর যে বিষয়টি নিয়ে এখন আলোচনা হচ্ছে, এই বিষয়টি বলতে যে আমি এই প্রেক্ষাপটে বলতে চাই যে আমাদের এখন সিদ্ধান্ত কি হওয়া উচিত, জাতির কি সিদ্ধান্ত হওয়া উচিত, রাজনৈতিক দলের কি সিদ্ধান্ত হওয়া উচিত। আমরা একটা লাগাতার লড়াই করেছি গত 17 বছর, সমস্ত রাজনৈতিক দলগুলো লড়াই করেছে এবং সর্বশেষ বৈষম্য বিরোধী বিষয়গুলো নিয়ে ছাত্র আন্দোলন এবং তার প্রেক্ষাপটে সমস্ত আন্দোলনের যোগফল এসে একটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, মূলত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য। সেই গণতান্ত্রিক বিষয়টি আসতে পারে শুধুমাত্র একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে, আর নির্বাচনের মাধ্যমে গঠিত একটি সংসদই পারে জনগণের পক্ষে জনগণের কথা বলতে। সাংবিধানিক কোনো ইস্যু যদি আসে, সেই ইস্যু নিয়ে গণভোটে, যেমন প্রিন্স ভাই বলেছেন যে যে দফাগুলি আছে তার মধ্যে 84টি দফা প্রস্তাব আকারে আসছে, কোনটা নির্বাহী আদেশে, কোনটা প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সে, কোনটা সাংবিধানিক। সাংবিধানিক এই বিষয়গুলো যদি আমাদের রিফারেন্ডের মাধ্যমে, গণভোটের মাধ্যমে, হানার মাধ্যমে প্রস্তাব আকারে জনগণের কাছে ভোট দেওয়ার জন্য দেওয়া হয়, এটা কি করে সম্ভব? 19, 20, 25, 30টা প্রস্তাবকে 1 মিনিটের মধ্যে একজন মানুষের সিদ্ধান্ত দিয়ে দেওয়া, এটি হবে, এটি হবে না। এই জন্য আমি মনে করি যে সার্বিক বিষয়গুলো সিদ্ধান্ত হওয়ার জন্য সংসদই হচ্ছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ জায়গা এবং সংসদীয় আইনের মধ্য দিয়ে সবকিছু সিদ্ধান্ত গ্রহণ হতে পারে, যেটা গণতান্ত্রিক। আর এই গণতান্ত্রিকতার জায়গায় যাওয়ার পূর্বে যে আলোচনা এখন হচ্ছে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য, আমরা মনে করি একটি গণতান্ত্রিক নির্বাচন, একটি স্বচ্ছ নির্বাচন, একটি জবাবদিহিমূলক নির্বাচন আমাদের দেশে হওয়াটাই হচ্ছে অত্যাবশ্যক। আর এই নির্বাচনটা যত দ্রুত হতে পারবে তত এই জাতি নিরাপদ হবে। এই নির্বাচনটা যত দ্রুত হতে পারবে তত জাতীয় সংকট থেকে এই জাতি মুক্তি পাবে। এই নির্বাচনটা যত দ্রুত হতে পারবে, আমি মনে করি জুলাই আন্দোলন যে প্রেক্ষাপটের উপরে রয়েছে সেই প্রেক্ষাপটের সঠিক বাস্তবায়ন তত দ্রুত হতে পারবে। আর নির্বাচনকে বিভিন্ন কারণ দেখিয়ে যত বেশি বিলম্বিত করা যাবে তত বেশি স্বৈরাচারের উত্থানকে আরো আলিঙ্গন করা হবে এবং এই দেশটি একটি স্বৈরাচারের গৌরব গহ্বরে আবার হারিয়ে যাওয়ার একটা ভীতি এই জাতির সামনে আসবে। আমরা তো সবাই যাচাই করে দেখতে পারি জনমত কি বলছে, পারসেপশন কি, পিপল পারসেপশন কি। যারা কথা বলছেন আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন পদের নেতৃবৃন্দ, যারা জাতীয় ঐক্যমত্য কমিশনে গিয়েছিলেন, তারা এই জাতির সকলেই অত্যন্ত শিক্ষিত, যারা সংবিধান সম্পর্কে, যারা রাজনীতি সম্পর্কে একজন প্রচন্ড ধীশক্তি সম্পন্ন বিশ্লেষক। তারা তো জনগণের সেন্টিমেন্টটা বুঝতে পারেন, জনগণ এখন কি চায়। আমরা উত্তরটা পেয়েছি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, আপনার কাছে আমরা আবারও আসবো। ছোট্ট একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আমাদের ছোট্ট একটা বিরতির সময় হলো, বিরতির পর আবারও ফিরে আসছি, নিশ্চয়ই সাথী থাকবে।
বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছি মোহাম্মদ ইমতিয়াজ, তিনজন সম্মানিত অতিথি রয়েছেন। আমরা রহিন হোসেন প্রিন্স আপনার কাছে আবারও আসতে চাই। সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গতকাল বলেছেন সাংবিধানিক সংস্কারে গণভোট অপ্রয়োজনীয়, এর তেমন কোনো আইনি গুরুত্ব নেই। আপনিও এর আগে বিষয়টি বলছিলেন। এছাড়া তিনি আরেকটি বিষয় বলেছেন যে জনমত যাচাইয়ের এখতিয়ারও এই অন্তর্বর্তী সরকারের নেই। সিপিবির ভাবনাটা কি আসলে? আচ্ছা, আমি এটা কংক্রিট করি, কারণ গতকাল একই অনুষ্ঠানে আমরা ছিলাম। কারণ আমাদের পার্টির সাবেক সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ ফরহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় ওইখানে সেলিম ভাই আমরা বক্তৃতা করেছি, কথা বলেছি, এটা পার্টি পজিশনটা বলি। একটু যদি অ্যাড করি, আপনি একটা কমেন্ট করেছেন সিপিবি জুলাই সনদে থাকবে কিনা তা ভেবে দেখবেন আপনারা, এই কথাটিও আপনি প্রসঙ্গক্রমে, এবং সেক্ষেত্রে বোঝা যায় যে 15 তারিখে আপনারা স্বাক্ষর করবেন কি করবেন না, এটাও একটা না, সেটা আমি কিন্তু প্রথম পর্বের আলোচনায় ক্লিয়ার করেছি যে আমরা যদি ওই জায়গাটায় হয়, আমি একসাথে তিনটা কথা বলে দিই। প্রথমে খেয়াল করেন, আমি কিন্তু এই আলোচনাগুলো ফার্স্ট হাফে করেছি, তবুও করি। 1 নম্বর অপ্রয়োজনীয় মনে করেছি। 2 নম্বর বলেছি যে আইনি ভিত্তি নাই, মানে কি, আমরা যেটা উকিলদের সাহেবদের সাথে কথা বলেছি, ধরেন এই যে এক গণভোট হয়ে গেল, এই গণভোট কিন্তু আপনার পার্লামেন্ট মানতে বাধ্য না, এটা একটা নৈতিক বিষয়, কিন্তু আমি আইনের কথা বলছি, ওই জন্য আইনি ভিত্তি নাই। সেলিম ভাইয়ের কথাটা ওই জায়গায় বলেছে। আরেকটা হয়েছে যে এই সরকার থাকতে, কথাটা আসলে এসেছে অনেক বক্তৃতা, তো যে এইটা তো করবে একটা নির্বাচিত পার্লামেন্ট যে আইন করবে, এবং এইখানে যে আলোচনা আসলো কারেক্টলি, যে কিছু আছে সংশোধন করতে পারবে 2/3 মেজরিটিতে, কিছু আছে বেসিক স্ট্রাকচার চেঞ্জ করলে সেটা আমাদেরকে গণভোটে যেতে হবে। ক্লিয়ার? তাহলে সেটা করবে কোনটা? সেটা হচ্ছে একটা নির্বাচিত সরকার, এই অর্থে বলা হয়েছে। এটা এই সরকারের বিষয় না, ওই সরকারের বিষয়। আর আমি যে কথাটা এটা বরাবরই বলে আসছি, এখন না, আমি ঐক্যমত্য কমিশনেও বলে আসছি যে আমরা তো এই সনদের 3টা পার্ট এখানে বলেছি, ভূমিকা, সে ব্যাপারে তো ঐক্যমত্য হইতে হবে। 2 নম্বর হচ্ছে যে পয়েন্ট 84টা তার মধ্যে প্রধান, এবং জানেন যে আমরা সিপিবি এবং বামপন্থীর আমি থাকা অবস্থায় তো চূড়ান্তভাবেই বয়কট করে এসেছিলাম 4 মূলনীতি প্রশ্ন, এবং আমরা বলেছিলাম, তো এখানে আলোচনা হয়েছে, আদর্শের তো একমত হতে পারি না, আপনি এই আদর্শ নিয়ে কেন ঝুলাঝুলি করবেন? এই আলোচনা করেন না, করলে তো আমাদের পক্ষে থাকা সম্ভব হবে না, কারণ এটা তো আমাদের একেবারে নীতিগত পজিশন। ওই জায়গা থেকে বলেছি, আর লাস্ট হচ্ছে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বলেছি। কিন্তু আমরা যার জন্য আমি ফার্স্ট রাউন্ডে আলোচনা যেখানে শেষ করলাম, যে বলটা এখন হচ্ছে ঐক্যমত্য কমিশনের কোর্টে, তারা কি করবেন তার উপরে আমরা এবং বামপন্থীদের নির্ভর করবেই। এবার ছোট করে আমি সংশ্লিষ্ট আলোচনায় 2-3টা একটু মন্তব্য করি। দেখেন, একেবারেই ছোট ছোট মন্তব্য। প্রথম মন্তব্য হচ্ছে, অনেক সময় 90-এর কথা বলা হয়, 90 তো আমরাই ছিলাম, জানেন 80-র দশক পুরো ওই সময়টাই জুড়েই তো আমি ছাত্র আন্দোলন এবং তারপরেও করেছি। 90-এ কিন্তু ছিল প্রধান বিষয় একটা ছিল 3 জোটের রূপরেখায়, প্রধান কথা ছিল ভালো একটা নির্বাচন ব্যবস্থা গড়ে তুলব। এটা কেউ করে নাই, অফকোর্স। আর আচরণবিধিতে কিন্তু অনেকগুলো কথার মধ্যে 3টা ছিল। একটা ছিল এটা ওই কি বলে, যে রূপরেখার মধ্যে ছিল যে আমরা একটা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করব, কেউ সাম্প্রদায়িকতা করব না, কেউ যদি করে ঐক্যবদ্ধ মোকাবেলা করব। আর একটা হচ্ছে আমাদের মধ্যে যদি কোনো সংকট হয় তাহলে সেটা আলাপ আলোচনা করে, আর ওই পতিত স্বৈরাচারকে আমরা কেউ দেবো না, মানে পাত্তা দেবো না, নেব না। কিন্তু আমি বলি যে ওটা তো অবশ্যই অনেকে পালন করে নেই বলে আজকে এই দুরবস্থা। সেটা যদি করতে আমরা পারতাম, কারণ ওই দায় কিন্তু আমি নেব না, কারণ আমরা তো ক্ষমতায় ছিলাম না, যারা ক্ষমতায় ছিল তাদের দায়। কিন্তু আমি মনে করি এইবারে, যেটা আমি শুরুতেই বলেছি, যেভাবে আলাপ আলোচনা করেছি জনগণের কাছে গেছে, এটাকে ব্যর্থ হওয়ার কোনো, মানে যদি কেউ ব্যর্থ হয় সে তো বেঈমান হিসাবে ট্রিট হবে। এবং আমি তো এই কথাটা ওপেনই বলি, এখানে হয়তো আগেও বলেছি, এইরকম কেউ যদি কোনো সরকার নির্বাচিত হয়ে আসে, ওই কাজ যদি না করেও 2 বছরও ক্ষমতায় থাকতে পারবে বলে আমি মনে করি না। সুতরাং আমরা বরঞ্চ জনগণের ইচ্ছা এবং জনগণের প্রচার প্রপাগান্ডার উপরই গুরুত্ব দিয়ে এটা করতে হবে। এবং আমরা এই সব ঘটনায় যে নিজেদের মধ্যে বিভেদ হচ্ছে না, যার যার মত বলুক, তাতে তো অসুবিধে নেই। যেমন ধরেন এখানে ওনারাও বললেন যে অনেক পয়েন্ট তারা চিন্তা করেছে, বাস্তবতায় এটাকে তারা অনেক কিছু কি বলে ঐক্যবদ্ধ করছে। আমরা অনেক পয়েন্টে বলেছি যে আমরা এটা এই সময় মনে করি না, কিন্তু ঐক্যের স্বার্থে হয়তো একটু করলে আমরা আপত্তি করবো না, কিন্তু আমাদের কিন্তু ঘোরতর আপত্তির জায়গা অন্য থেকে যাচ্ছে আর কি। সুতরাং আপনাকে তো ঐক্যটা চিন্তা করতে হবে, যার যার দলের আদর্শ ঠিক রেখে কতটুকু করতে পারে, এবং কেউ যাতে এটা সংকট তৈরি না করতে পারে। প্রসঙ্গক্রমে 30 সেকেন্ড এটা শেষ করি। ধরেন আপনি একটা এই ধরনের জায়গাতে একটা গণভোটে চলে গেলেন, গণভোটের ব্যাপারে তো বললাম, আমি আমার বুদ্ধিতেই কুলাইনি যে কীভাবে এত পয়েন্টে আপনি করবেন, বা আপনি নিজে একটু চিন্তা করে পারলে উত্তর দিতে চাইলে দেন, যে আপনি কিভাবে এটা কোনটার পয়েন্টে কী মতো উত্তর দেবেন, খাতাটা কিভাবে তৈরি হবে, এটা তো আমি এখনও বুঝতে পারছি না। ওনারা দিকে এটা বলা যাবে। মনে রাখতে হবে আমাদের মধ্যে কিন্তু বিরুদ্ধের শক্তি আছে,
পতিত শক্তি আছে, তারা যদি অন্য কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করে, এগুলো বিষয় আছে। আরেকটা বিষয়, খুব সহজ একটা ছোট্ট উদাহরণ দিই। ধরেন আপনি একটা দল করেন, তাতে আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, তা আপনি গণভোটে আমরা জিতলাম, আপনি জিতলেন, আমরা মানে আপনি জিতলেন, তা আপনি তো যে এটা বাস্তবায়ন করবেন না, করবেন না, যেহেতু নোট অফ ডিসেন্ট। কিন্তু জনগণের কাছে তো আপনি একটা অন্য ধরনের বুঝবেন, জনগণকে এটা বুঝবে, জনগণ আরে মেয়ে আমি গণভোট দিলাম, তুমি এটা করতেছো না কেন? তাহলে এটা আরেকটা নতুন সংকট তৈরি করবেন। কিন্তু আপনার নৈতিক অধিকার হচ্ছে বাস্তবায়ন না করা। আবার জনগণ বলতে পারে আমি তো ভোট দিছি, তাহলে তুমি বাস্তবায়ন করবা কিনা। এখন আমরা সহজ উত্তর একটা দিতে পারি অঙ্কের হিসাবে, যেন ওইখানে তো লিখে দেবো এই ব্যাপারে পুরোক্কমত, এই ব্যাপারে দ্বিমত আছে অমুক দল, তুমি ভাই ভোটের সময় বুঝে দাওনি কেন? কিন্তু এটা আমি যে কথা বললাম, 12 কোটির উপরে ভোটার এবং সাধারণ মানুষ, ইজ ইট পসিবল এই সময়ের মধ্যে এটা করা? আমি কিন্তু সেই বাস্তবতা দেখি না বলেই আমরা এই যে কথাগুলো বলেছি পুরো জটিলতা এড়ানোর জন্য, এবং আমাদের যে গণতন্ত্রের চলার পথ কোনোভাবেই যে তারিখ দিয়েছে সেই নির্বাচন দেরি করা যাবে না। এবং নির্বাচনের জন্য, ভালো নির্বাচনের যে সংস্কার, এটা কিন্তু এখনো কাজ হয় নাই, সংস্কার করে যেতে হবে, নাহলে দেশ আর একটা নতুন ধরনের সংকটে পড়তে পারে, দীর্ঘমেয়াদী সংকটে, যেটা আমাদের কারোর মানে মোটেই আকাঙ্ক্ষা না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স, সৈয়দ তুষার। গতকাল বৃহস্পতিবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, হয় এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে, নয়তো প্রতীক হিসেবে ধান, সোনালী আঁশ বাদ দিতে হবে। এবং বিএনপির নির্বাচনের প্রতীক ধানের শীষ নিয়ে অযথা কেন টানাটানি করছেন, এটা আজকে গণমাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আপনার মন্তব্যটা একটু জানতে চাইব। না, তিনি ওই যে আপনি বললেন যে হয় আমাদেরকে শাপলা দিতে হবে অথবা ধানের শীষ বাদ দিতে হবে, এটার পরের লাইনে বলেছেন যে কিন্তু আমরা চাই যে কোনো বাদটা এসব দেওয়ার দরকার নেই, বরং আমাদেরকে আপনারা শাপলা ইয়ে করে দেন। এটা কথাটা এসছে কারণ হলো যে জাতীয় প্রতীকের তর্ক। তা আমরা বলেছি যে ধরেন যদি জাতীয় প্রতীকটা ইস্যু হয়, তাহলে সোনালী আঁশও জাতীয় প্রতীক, এটা তো মার্কা হিসেবে আছে। তারা জাতীয় প্রতীক, এটা মার্কার মধ্যে হিসেবে আছে। ধানের শীষ মার্কার মধ্যে আছে। তা আপনি আমাদেরকে যে গ্রাউন্ডে দিচ্ছেন না, সেই গ্রাউন্ডে যদি লেজিট হয়, তাহলে আপনি ধানের শীষও বাদ করে দেন। এটা একটা মানে তর্কের খাতিরে যাকে বলে, তর্কের খাতিরে বলা। কিন্তু মূল কথাটা হচ্ছে যে আপনি এটা নিয়ে অহেতুক, যেটা আজকে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আমাদের দিক থেকে তো রিজার্ভেশন নাই, সুতরাং তোমরা এটা নিয়ে অত ইয়ে করার দরকার নাই। তো আমরাও কিন্তু এটা নিয়ে টানাটানি করতে চাই না। এই কারণে আমরা বলেছি যে শাপলা আমরা কেন পাই সেটা আমরা বারবার যুক্তিতর্ক স্থাপন করেছি। এবং গতকালকে আমাদের যে টিম গেছে, তারা প্রায় 4.5 ঘন্টা কথা বলেছেন সিইসির সাথে এবং অন্যান্য নির্বাচন কমিশনের সাথে। তারা কিন্তু তারা একটা কথাই বলছে যে আমরা কেন এটা দিতে পারবো না, বলতে পারবো না। আমরা বলেছি আপনি কেন দেবেন না সেটা তো একটা আইনি ব্যাখ্যা দিতে হবে। আমরা কেন পাই সেটা আমরা একটা আইনি ব্যাখ্যা দিয়েছি, সাংবিধানিক ব্যাখ্যা দিয়েছি। তো আপনার কাছে তো আমরা একই জিনিস চাই। প্রথমে তারা জাতীয় প্রতীকের কথা বলেছে, এরপর তারা জাতীয় প্রতীক যখন আমরা দেখালাম যে না এটা জাতীয় প্রতীক কোনোভাবে আপনি বলতে পারেন না, ইভেন ধরেন আমরা তো অন্য সব কিছু বাদ দিল, শাপলা আমরা বলছি মার্কা দিতে হবে শাপলা, 7টা মানে নকশা দিয়েছি আমরা শাপলার, বিভিন্ন কালারও। ধরেন জাতীয় পতাকা সবুজ আর লাল সম্বলিত একটা পতাকাকে আমরা জাতীয় পতাকা বলতে পারবো? বিশেষ নকশা, বিশেষ কালার না হলে কিন্তু জাতীয় পতাকা হবে না। 10:6 সাইজও আছে, তাই না? ফলে ব্ল্যাক কালারই হয়। হ্যাঁ, কিন্তু আপনার এই শাপলার ক্ষেত্রেও আপনার যে কোনো ধরনের শাপলা হলেই তো সেটা জাতীয় প্রতীক হয়ে যাবে না। আমরা 7টা ডিস্টর্টেড আরো ভার্সন কিন্তু দিয়েছি যে যে কোনো একটা আমাদেরকে দেন, আমাদের কোনো অসুবিধা নেই। পাশাপাশি আপনার জাতীয় প্রতীকের মধ্যে আছে পানিতে ভাসমান শাপলা। তো আমরা তো মার্কা হিসেবে পানিতে ভাসমান শাপলা চাই নাই, হচ্ছে শুধু শাপলা দেন। ব্যালটে কি থাকবে? শাপলা থাকবে। তো পানিতে ভাসমান শাপলা তো এক জিনিস না। এছাড়াও তারপরে তারা বলেছে যে আরও কিছু প্রতিষ্ঠানের শাপলার লোগো আছে। তো আমরা বলেছি ধানের শীষ আছে পুলিশের লোগোতে, ওই ইগল আছে বিমানের লোগোতে, যেটা এবি পার্টির মার্কা, দাড়িপাল্লা আছে মহামান্য কোর্ট। এবং মহামান্য কোর্ট যখন এই কথাটা উঠেছিল তারা কি যুক্তি দিয়েছিল আপনারা তো জানেন। তো এই সমস্ত দিকে আপনি কোনোভাবেই আটকাতে পারেন না। জাতীয় প্রতীক বিধি 1972 সেখানে পরিষ্কারভাবে কোন ধরনের কালার এবং কোন ধরনের নকশা সেটা পরিষ্কার করে বলা আছে। অন্য যে কোনো ধরনের শাপলাকে জাতীয় প্রতীক বলার সুযোগ নেই। জাতীয় ফুল একটা কথা হইতে পারে, জাতীয় ফল তো মার্কা হিসেবে আছে, জাতীয় ফুলের তর্কটাও যায় না। অন দ্য আদার হ্যান্ড এটা গেল আপনার আইনি সাংবিধানিক যে সকল বাধা, সেগুলো আমরা উত্তর দিয়েছি। রাজনৈতিকভাবে এটা নাগরিক ঐক্যের একটা ইস্যু আছে। নাগরিক ঐক্য বলেছে যদি ওদেরকে দেওয়া হয় আমরা এটা নিয়ে মামলা করবো না। সুতরাং কারণ এর আগে তারা চেয়েছিলেন এটা, তারা চেয়েছে, কিন্তু তাদেরকে যখন এটা দেওয়া হয় নাই তারা কিন্তু কনভিন্সড হয়ে তাদের ব্যাপারটা সেটেল হয়ে গেছে। এনসিপি এটাকে যেভাবে ন্যাশনাল ইস্যু করেছে, এটাকে নিয়ে যেভাবে কথা বলেছে, যুক্তিতর্ক হাজির করেছে, আইনি ব্যাখ্যা দিয়েছে, ওই পর্যন্ত কিন্তু ঘটনা যায় না। মানে ধরেন আপনাকে দেওয়া হলো না এবং আপনি বললেন ঠিক আছে ওকে, আমি আপনাকে বললাম ভাই এটা জাতীয় প্রতীক দেওয়া যাবে না, আপনি এটা কনভিন্সড হয়ে আপনি এটা শেষ করেছেন, আপনার চ্যাপ্টার ক্লোজ। এরপর নতুন চ্যাপ্টার ওপেন হয়েছে প্রিন্স ভাইয়ের সাথে। ফলে প্রিন্স ভাই এটাকে যেভাবে যুক্তিতর্ক দিয়ে দেখিয়েছে উনি কেন ডিজার্ভ করে,
এখন যদি আবার আমি যেহেতু দুর্জন, আমি আপনাকে দিতে চাই না, সুতরাং আমি ওই যে ভাই চেয়েছে এখন তো দেয়া যাবে না প্রিন্স ভাইকে। নির্বাচন কমিশন কিন্তু এই কাজটা করছে। তারা প্রথমে কোনো কারণে যদি আপনাদেরকে দেয়া না হয়, আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি? আমাদের কাছে এর কোনো বিকল্প নাই। আমরা বলেছি যে যদি জাতীয় আমাদেরকে এই মানে সাপ্লাই হিসেবে আমাদের প্রতীক না দিলে যে অচলাবস্থার সৃষ্টি হবে, এটা সম্পূর্ণতা ইসিকে নিতে হবে। কারণ ইসির পজিশনটা কনভিন্সিং না। তারা কোনো আইনি ব্যাখ্যা, আপনি কোনো পাবলিক পজিশন জানেন ইসির কিছু, তাদের ওই যে প্রেস ব্রিফিংয়ে কিছু বক্তব্যের বাইরে কোনো লিখিত অবস্থান জানেন যে এই কারণে দেওয়া হবে না এনসিপিকে বলেছে? তারা বলে নাই। কিন্তু আমাদের কি লিখিত পজিশন, আমাদের আহ্বায়কের নামে যেই চিঠিটা আমরা তাদেরকে দিয়েছি সেখানে কিন্তু আপনি আমাদের পাবলিক পজিশন, কি কি আইনি ব্যাখ্যা, কি কি সাংবিধানিক ব্যাখ্যা, সমস্ত কিছু আমরা ওখানে দিয়েছি। ফলে ইসি যদি এটা না দিতে চায় এবং এটা যদি আমাদের কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করে ইলেকশনের ব্যাপারে, সেটার দায় সম্পূর্ণভাবে ইসিকে নিতে হবে। অনেক ধন্যবাদ স্যার তুষার, আপনার কাছে আমরা আবারও আসবো। অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, আপনার কাছে একটু আসতে চাই। ভিন্নমত বা নোট অফ ডিসেন্টে থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন নিয়ে বিএনপি কি ভাবছে? কিছুক্ষণ আগে এই বিষয়টি নিয়ে রহিন হোসেন প্রিন্স বলছিলেন যে নোট অফ ডিসেন্ট দেওয়ার মানেটা হচ্ছে যে যখন আলোচনায় তখনই তারা না বলছেন, তো নির্বাচিত হবার পরে তো এগুলো নিয়ে আলাপ করার কোনো প্রশ্নই আসে না বা বাস্তবায়ন করার প্রশ্নই আসে না। আপনারা কি ভাবছেন? এটা খুব সঙ্গতভাবেই তিনি উত্তর দিয়ে দিয়েছেন। নোট অফ ডিসেন্ট দেওয়া থাকে তো ওই কারণটাই যে আমি এই বিষয়টার সাথে একমত নই। এই বিষয়টার সঙ্গে একমত যদি হতাম তাহলে তো আমি নোট অফ ডিসেন্ট দিতাম না। সঙ্গত কারণে এটা উত্তর দিয়ে দেওয়া যায় যে সংসদে যদি বিএনপি যায় এবং বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে এই প্রশ্নের উত্তর তো বিএনপি দিয়েই দিয়েছে। তারা কি করবে? যেসব ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট থাকবে সেসব ক্ষেত্রে বিএনপির মতামত যেটা বিএনপি দিয়েছে ওটাই বল। রহিন হোসেন প্রিন্স যেমনটি বলছিলেন যে সাধারণ মানুষ 12 কোটি যারা ভোটার রয়েছেন তারা তো এই বিষয়গুলো বুঝতে পারছেন না, তো তারা তো আপনাকে ভোট দিয়েছে। একদম তাই, আমি একমত এই জায়গাটায়। যদি জনগণ ভোট দেয় না বুঝে, জনগণ না বুঝে হয় চুপ থাকবে এবং জনগণকে বোকা বানানোর চেষ্টা কেন আমরা করছি, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি কিন্তু প্রশ্নটা এটা করেছিলাম। জনগণের সামনে এতগুলি প্রশ্ন তুলে দেওয়া, কোন জনগণ? জনগণ সম্পর্কে আমি কোনো নেগেটিভ মন্তব্য না করে যদি বলি, আমরা তো সবাই জানি বাংলাদেশ সম্পর্কে, আমরা জানি বাংলাদেশের জনগণের অবস্থান সম্পর্কে, আমরা জানি বাংলাদেশের মানুষের শিক্ষার হার সম্পর্কে, আমরা জানি বাংলাদেশের মানুষের বিশ্লেষণাত্মক ক্ষমতা সম্পর্কে। এখন এই জাতীয় সমস্ত প্রশ্নগুলোকে উত্থাপন করে একটা নির্বাচনের দিনে একটা মতামত নেওয়ার জন্য 12 কোটি ভোটারের কত সংখ্যক ভোটার এই বিষয়গুলোকে বিশ্লেষণ করে তাদের জবাব হ্যাঁ বা না, এতটুকু হ্যাঁ এতটুকু না, এতটুকু হতে পারে এতটুকু পারে না ইত্যকার বিষয়গুলো যা 1 বছর ধরে আমাদের মাননীয় নেতৃবৃন্দ যারা এই দেশটাকে চালাবেন বলে আমরা আশা করছি, তারা 1 বছর ধরে তাদের ঐক্যমত্যের জায়গায় যেতে পারেননি। এমন অনেক হাস্যকর বিষয় আছে। জানি একটু আগে যেমন যে বিষয় নিয়ে কথা হলো প্রতীক নিয়ে, তো কিরকম বালখিল্যতা মনে হয়েছে আমার কাছে। নির্বাচন কমিশনকে বাধ্য করতে চেষ্টা করা হচ্ছে এমন একটা কাজ করতে যে কাজটি নির্বাচন কমিশনের আওতার মধ্যে নাই। তার আগেই বলে দিয়েছেন যে এই মার্কাটি নেই, যে মার্কাটি নেই সেটাকে প্রতিষ্ঠিত করে আরেকজনকে দিতে হবে। এই কথাটি বলার অর্থ কি? এটি বলার অর্থ ভিন্ন একটি কথা, এটি বলার অর্থ ভিন্ন একটি চাহিদা, এটি বলার অর্থ যে পারপাজে মার্কাটি নেওয়া হবে নট দ্যাট পারপাজ, অন্য একটা কারণ। নাহলে যে হুমকি দেওয়া হয়েছে সাথে সাথে যদি কোনো অচল অবস্থার সৃষ্টি হয় তার জন্য নির্বাচন কমিশন দায়ী থাকবে। আমি কাউকে ছোট বা বড় করছি না, আমি শুধু সকলের সামনে এই প্রশ্নটা, জাতির সামনে এই প্রশ্নটা উত্থাপন করছি। চলমান সময়ে এই জাতীয় হুমকি দিয়ে কথা বলার মতো রাজনৈতিক অবস্থান, জনগণের সমর্থন কোথাও কি এই রাজনৈতিক দলটির আছে? কিন্তু তারা বলছে, তাদের কথাকে আমাদের গুরুত্ব দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? আমরা চাচ্ছি এমন কোন পরিবেশ তৈরি না হয় যে পরিবেশটি আমরা যে 17 বছর ধরে একটি ভয়াবহ দুরবস্থার মধ্যে কাটিয়েছি, আবার নতুন করে এই জাতীয় কোন একটি বার্তা এসে আমাদের ঘাড়ে উঠুক। আমরা চাচ্ছি একটি গণতান্ত্রিক যুদ্ধ যে আমরা করার জন্য আমাদের সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছে আমাদের সোনার টুকরো ছেলে মেয়েরা, তার মূল্য দিতে আমরা চাচ্ছি সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য এমন একটা পরিবেশ তৈরি করতে, যে পরিবেশটি অন্তত এই আমি আবার প্রিন্স ভাইকে রেফার করতে চাই যে এই যে 1 বছর ধরে আমাদের যে সংস্কৃতি অপসংস্কৃতির আড়ালে চলে গিয়েছিল 17 বছর, নেতারা একে অপরের মধ্যে বিষয়টি ভাবছেন। জি জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। বলুন আপনার কাছে জানতে চাই যে উচ্চ কক্ষে পিআরের বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, তো পিআর উচ্চ কক্ষের জন্য কি আসলে রাজনৈতিক সমঝোতাটা আটকে রয়েছে আপনার কাছে মনে হয়? দেখুন, 31 দফার মধ্যে আমাদের একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব আমরাই করেছি। এখন এখানে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে কোন প্রক্রিয়া অবলম্বন করা হবে এটি এক একটা রাজনৈতিক দলের এক এক ধরনের মতামত,
এবং তারা সেই মতামত দিয়েছে। এই জাতীয় প্রক্রিয়া আমাদের দেশে কখনো ছিল না। নতুন করে অ্যাডাপ্ট করার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। এই জাতীয় অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করা জাতির জন্য, নাগরিকদের জন্য এবং যারা আমরা এই দেশটা ভালোবাসি তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই জন্য মনে করি যে পিআরটি উচ্চকক্ষে দেওয়ার ক্ষেত্রে বিএনপি যেভাবে এগিয়েছে এটাই বোধহয় সঠিক পদ্ধতি, সঠিক প্রক্রিয়া। আমাদের সবকিছু ভেবে চিন্তে এগোতে হবে। আমরা এমন কিছু করতে পারি না বা আমাদের করতে যাওয়া উচিত নয় যেটি কোনো আবেগ তাড়িত হয়ে এই দেশটাকে আরেকটি খাদের মধ্যে আবার ঠেলে দেবে, যেখান থেকে হয়তো আর কখনোই আমরা নিষ্কৃতি পাবো কিনা আমরা সন্দিহান। বাংলাদেশের মানুষ এখন এই বিষয়গুলো নিয়ে ভাবছে। তারা শান্তি চায়, তারা স্বস্তি চায়, তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চায়, তারা একটু সুস্থভাবে বাঁচতে চায়। নতুন করে আর এমন কোন পরিবেশ তারা সৃষ্টি করতে চায় না যে পরিবেশটি যারা তা বোঝে না, এই না বোঝে। জুলাই সনদের কতটুকু দেশের সমগ্র নাগরিক বোঝে বলেন তো? আমি নাগরিকদের ছোট করে বলছি। আসলে এটা বুঝতে হবে ক্রমাগত প্রক্রিয়ার মধ্য দিয়ে যে বিষয়গুলোকে এই মুহূর্তে, যেমন আমরা বলতে চাই এই মুহূর্তে যে নির্বাহী আদেশে যেগুলো বাস্তবায়ন করা যায় হয়ে যাক সেগুলো, প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স করে ফেলানো যায় হয়ে যাক সেগুলো। আর সংসদ থেকে বড় কিছু একটা গণতান্ত্রিক রাষ্ট্রে হওয়া তো উচিত নয়। আইনসভা থেকে বড় কিছু যদি অন্য কিছু হয়ে যায় তাহলে সেই দেশের আইনই তো সব বেআইন হয়। আইনকে বেআইন করে দেওয়ার আরেকটি বেআইনি প্রক্রিয়া চালু করে দেওয়া তো ঠিক হবে না। এজন্য আমরা মনে করছি, আবার রিপিট করতে চাই, যে যতদূর সম্ভব দ্রুততম সময়ের মধ্যে ঘোষিত সময়ে এই দেশে একটি নির্বাচন হয়ে যাওয়া দরকার, যে নির্বাচনের মধ্য দিয়ে সবাই বুঝতে পারবে জনগণ কি চায়। এখন আমি যদি জনগণের উপরে বিশ্বাস না রাখি, জনগণের উপরে নির্ভর করতে না পারি, তাহলে তো আমি নির্বাচনকে ভয় পাবোই। আর নির্বাচনকে ভয় পেলে আমি নির্বাচন থেকে দূরে যাওয়ার জন্য যে সকল প্রক্রিয়া আছে সেই সকল প্রক্রিয়া অবলম্বন করবো এবং এমন এমন টেকনিক্যাল কথা বলবো যে কথাগুলো উত্তেজনাকর পরিবেশ তৈরি করতে পারে। আমরা সকলকে অনুরোধ জানাবো এই জাতীয় পরিবেশ না তৈরি করে একটা সুস্থ স্বাভাবিক অবস্থা এই দেশটা বিরাজিত থাকুক এবং সেইভাবে আমরা এই দেশটাকে পরিচালিত করতে পারি, সেদিকে যেন সবাই। অনেক ধন্যবাদ দীপু, আপনার কাছে আমরা আবারও আসবো, আপনি থাকবেন, আপনার কাছে আবারও আসছি আমরা। রহিন হোসেন প্রিন্স, উচ্চকক্ষে সিপিবির অবস্থানটা একটু জানতে চাই। না, উচ্চকক্ষে আমাদের অবস্থান পরিষ্কার, এটা বলেছি আমরা এই মুহূর্তে আমরা উচ্চকক্ষের কোনো প্রয়োজনীয়তা দেখি না। একটু তার আগে একটু এই কথাটাও বলে নিই। দেখেন, বাংলাদেশের মতো দেশে 18 কোটি উপরে দেশ মানুষ, একটা হচ্ছে যদি কখনো আমরা প্রদেশ ভাবি তখন এইখানে আরেকটা কক্ষ অন্যভাবে ভাবার বিবেচনা আমরা করতে পারবো। সাধারণত পৃথিবীর এই দেশগুলোতে, যে দেশে অন্যান্য শ্রেণী পেশা বা ধরেন দলিত বা অন্য ধরনের যেসব সম্প্রদায় থাকে তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য করে, আবার কিছু দেশ আছে কিছু বিশেষ ব্যক্তি, উচ্চবর্গের ব্যক্তিদের জন্য সেটি একটা আছে। আমরা বাংলাদেশের এইটার পক্ষে এখন যে আমাদের যে সংসদটা একটা অকার্যকর দীর্ঘদিন ধরে, আমি ভোট বাদ দিয়েও বলছি, যখন ছিল আমরা দেখেছি না, তার একটা কার্যকর সংসদ করা দরকার। আর সবচেয়ে বড় কাজ যেটা দরকার, স্থানীয় সরকারকে দক্ষ এবং শক্তিশালী করা। ওই কাজটা করলে কিন্তু আপনি পার্লামেন্টে হবে, তাহলে প্রধানত আইন প্রণয়নকারী প্রতিষ্ঠানে। এখন দেখবেন এই পার্লামেন্টে এলাকার উন্নয়ন, এমনকি ক্লাবের ফুটবল ভাগাভাগি পর্যন্ত তারা যে করছে, ওই এলাকার জমিদারে পরিণত হয়। তা সুতরাং এই জন্য আমরা এই মুহূর্তে, এটা আমাদের পরিষ্কার বলা আছে ওইখানেও লিখিত বক্তব্য, যে আমরা বাংলাদেশের বাস্তবতায় আমরা উচ্চকক্ষ মনে করি না, এবং এটা মনে করি এটা গরিবের টাকা একটা হাতি পোষা হবে। এবং এইটাই যদি আমরা ওই যে স্থানীয় সরকারকে শক্তিশালী করে পার্লামেন্টটাকে আইন প্রণয়নকারী এবং যথাযথ মানুষের জন্য না করতে পারি, এবং পার্লামেন্টে যেভাবে সুযোগ সুবিধা দখলদারিত্ব এটা হয়, দেখা যাবে ওইখানে নতুন করে আরও 100 জনকেই আমরা কিন্তু করার কাজটা দিচ্ছি, বাস্তবে হবে না। এইটা বলার পরে যে ওই উচ্চকক্ষ হলে ওইখানে পিআর করব কি করব না, আমরা কিন্তু এই আলোচনার মধ্যে ঢুকি নাই, যেহেতু এইখানে আমরা দ্বিমত করেছি। আমি শুধু একটা মন্তব্য আপনাকে করতে পারি, আমাদের পুরো আলাপ আলোচনায় মনে হয়েছে এইখানে অনেক দল এটা চাইছে। কেন জানেন চাইছে? আপনি যদি দেখেন, নিশ্চয়ই আপনি পড়েছেন যে এর গঠন প্রক্রিয়া যেভাবে এরা প্রস্তাব করেছে, আমাদের দ্বিমত, বিএনপিরও নোট অফ ডিসেন্ট সহ, আমাদের তো ঘোরতর দ্বিমত সহ, সেইখানে যেটা বলেছে আপনি খেয়াল করলে দেখবেন যে প্রধানত আইন প্রণয়নের কোনো অধিকার কিন্তু তাদের থাকছে না। আর তারা কিছু পরামর্শ দিতে পারে, নিম্নকক্ষ শুনলে শুনবে, না শুনলে 2 মাসের মধ্যে এটা হয়ে যাবে। সংবিধান সংশোধনের ক্ষেত্রে একটা ভার্টিক দেওয়ার কথা বলা হয়েছে, একটা বলা আছে যে আপনার কি বলে যে প্রার্থী তালিকা আগে ঘোষণার। কিন্তু ধরেন একটা ভোটের বিবেচনায় বড় দল বিএনপি তো আনুপাতিক পদ্ধতির পক্ষে না,
কিন্তু এখানে আনুপাতিক পদ্ধতির কথা বলা হয়েছে। তাহলে সুতরাং আমি তো দেখি যে এইটা আমি এখন বাস্তবায়নযোগ্যর বাস্তবতা দেখি না, এটি একটি দিক। আর একটা দিক হচ্ছে আমার কাছে মনে হয়েছে, এটা আমার মনে হয়, আমার ভুল হলে হইতে পারে, কিন্তু এটা আমি বলছি আর কি, যে অনেকে দ্বিকক্ষ এখন চিন্তা করছে যে অনেককে হয়তো আমরা নিম্নকক্ষে সুযোগ দিতে পারবো না, বা কিছু মানুষ আছে তাদেরকে আমরা আর একটা জায়গায় সুযোগ দিতে চাই, এই একটা মনে করছে। আবার কিছু কিছু দল আছে তারা মনে করছে যে হয়তো পার্লামেন্টে যদি আমরা একটাও না জিততে পারি, যদি কোনোভাবে 1%ও ভোট পাই, তাতে পার্লামেন্টে মানে নিম্নকক্ষ যেটাকে আমরা মূল বলছি ওইখানে যাওয়ার সুযোগ নাই, কিন্তু অন্তত পক্ষে আমরা ওইখানে একটা দুটা জায়গায় যেতে পারবো। আর একটা যুক্তি আছে, সেই যুক্তিটাকে আমি ওড়াই দিচ্ছি না, যে অন্তত পক্ষে উচ্চকক্ষে যদি অনুপাতের ভিত্তিতে হয় তাহলে তো অ্যাবসলিউট মেজরিটি থাকবে না। আবার যারা এইটা চায় না তারা বলে যে নিম্নকক্ষে তো আপনারা কাজই করতে দেবেন না বলে ওইটা চান। সুতরাং বাংলাদেশের বাস্তবতায় আমাদের কমিউনিস্ট পার্টির পজিশন পরিষ্কার, এবং অন্য বামপন্থী দল আরও অনেক দল মনে করে যে ঠিক এই মুহূর্তে, শব্দটা আমি আবার বলছি, এই মুহূর্তে উচ্চকক্ষ মোটেই প্রয়োজন নাই, বরঞ্চ আমাদের স্থানীয় সরকার পরিষদ যে আলোচনার মধ্যে আমরা ঢুকতে পারলাম না, ওইটাকে কিভাবে দক্ষ শক্তিশালী করব সেই জায়গায় যাওয়া দরকার, আর পার্লামেন্টে আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে কাজ করা দরকার বলে মনে করি। আর এই সুযোগ আমি খালি ছোট্ট একটা মন্তব্য করি, কারণ এই যে যখন আমরা সনদ নিয়ে কথা বলি, একেবারে 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি, যে কথা বলি, এটা আমারও দুঃখ, মনটাও খারাপ। ধরেন এত আলোচনা করলাম, কিন্তু ওইখানে জাতীয় ন্যূনতম মজুরি এটা নিয়ে আলোচনা করতে পারলাম না, শিক্ষা নিয়ে, কর্মসংস্থান নিয়ে, আমাদের কৃষক শ্রমিকের সমস্যা নিয়ে কোনো আলোচনাই করলাম না, মানুষের স্বাস্থ্য, এইগুলো নিয়ে কথা বলতে পারলাম না। তাহলে কিন্তু মানুষকে আমরা অনেক বেশি ইনভলভ করতে পারলাম, সেটা কিন্তু আমরা পারি নাই। অনেক ধন্যবাদ স্যার তুষার। উচ্চকক্ষীয় পিয়ার নিয়ে আপনাদের অবস্থান কি আগের মতোই আছে নাকি পরিবর্তন হয়েছে এটা জানবো। পাশাপাশি আরেকটি বিষয় একটু বলে রাখি, সম্প্রতি এনসিপি নেতারা বলেছেন যে কিছু উপদেষ্টা আছেন যারা পরবর্তী সরকারের সঙ্গে নেগোসিয়েশন করে এবং সেফ এক্সিটের চেষ্টায় অন্তর্ভুক্ত রয়েছেন, এই ধরনের কথা কেন এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে? এই দুটো প্রসঙ্গে বলার আগে আমরা যে শ্রদ্ধেয় বিএনপির ভাই যেটা বলেছেন শাপলার প্রসঙ্গে, ওনার হয়তো একটু তথ্যের ঘাটতি আছে। শাপলার কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে এটা এন্ড লিস্টেড হবে মার্কা হিসেবে। এটা জানার পরে কিন্তু আমরা ওই মানে আবেদন করেছি, তারপরে তারা এটা বাদ দিয়েছে। ফলে এটা কমপ্লিটলি এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে, যে ঘোলাটে একটা পরিস্থিতি হচ্ছে, এটা দায়ী। এই কারণে আমরা বলছি নির্বাচন কমিশনকে নিতে হবে। উচ্চকক্ষে পিআর আমরা যে সকল বিষয়কে মৌলিক সংস্কার বলেছি তার মধ্যে এটা একটা, যে রাষ্ট্রের ইউনিটারি ক্যারেক্টারটাকে অক্ষুণ্ণ রেখে আপনি উচ্চকক্ষে পিআর করলে ওই যে সংবিধান সংশোধনীর যে একচেটি আমাদের যে অ্যাবিউসিভ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে অতীতে 2/3 মানে পাওয়ারে, এটাকে একটু চেক করা যাবে। অন দ্য আদার হ্যান্ড অন্য কোনো সমস্যা হবে না, রেগুলার আইন প্রণয়নে কিন্তু উচ্চকক্ষের কোনো ভূমিকা নাই, ফলে কোনো ডেডলক সৃষ্টি হবে না। কিন্তু সংবিধান সংশোধনী যে আপনি আপনার পাওয়ারকে আরও কনসলিডেট করার জন্য যেভাবে সংবিধান সংশোধনীগুলো করে ফেলছেন, এটা কিছু মাত্রায় নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি নিম্নকক্ষের আইনের ব্যাপারে অন্তত তারা মন্তব্য করতে পারবেন, সমালোচনা করতে পারবেন, যেটা একটা প্রেশার ক্রিয়েট করবে। মানুষজন দেখবে যে হ্যাঁ একটা খারাপ আইন হচ্ছে, উচ্চকক্ষের নিয়ে আলোচনা হয়েছে। এই জিনিসগুলো ওয়েলকাম চেঞ্জ, যেটা গ্র্যাজুয়াল চেঞ্জের কথা আমরা বলেছি। সিপিবি কিন্তু একসময় বলেছে যে আমরা পুরো পার্লামেন্টারি সিস্টেমটাই পিআর করতে চাই, কিন্তু এখন আমরা সেই লাইনে আছি। কিন্তু সেটা তারা আস্তে ধীরে আগামী নির্বাচনে আস্তে ধীরে এটা মানে আপনার উচ্চকক্ষে পিআর দিয়ে শুরু হতে পারে। আর সেফ এক্সিটের প্রসঙ্গ যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে ওই যে সেফ এক্সিট মানে দেশ থেকে পালিয়ে যাওয়া সেটা না। সেফ এক্সিট মানে হচ্ছে অন্য দলের সাথে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিশেষত যারা পাওয়ারে আসতে পারে বলে উপদেষ্টারা গেস করছেন, তাদের সাথে এক ধরনের মানে আতাত করা যেটাকে বলে, এবং আতাত করে এই যে সরকারকে একটা কম্প্রোমাইজিং জায়গায় নিয়ে যাওয়া। আপনি দেখবেন কোনো সিচুয়েশনে সরকার কোনো পজিশন নেয় না, এবং বিশেষত এটা লন্ডন মিটিংয়ের পর থেকে আরও বেশি দেখা যাচ্ছে সরকার কোনো পজিশন নেয় না, সবটা ছেড়ে দেয়। এবং সবটা ছেড়ে দেওয়ার কারণে এখানে আবার কোনো এই যে ধরেন দুই একটা বিষয়, যা উচ্চকক্ষে পিআর হবে কি না, গণভোটটা কীভাবে হবে, এইসব ব্যাপারে সরকার কেন পজিশন নেবে না? রাজনৈতিক দলগুলোর সাথে সব কিছুতে তো একমত হবে না, কারণ রাজনৈতিক দলগুলোর একটা দীর্ঘ সময়ের নিজস্ব ওরিয়েন্টেশন আছে। তারা তো এই 1 বছর ধরে না একসাথে বসছে, এই চর্চাই তো বাংলাদেশে নাই। ফলে সরকারের যে একটা পার্সু করার ব্যাপার আছে যে ভাই এটা করা উচিত, এটা সরকার করে না। আমরা সবসময় দেখেছি সরকার বসে বসে মজা দেখে এবং বিবৃতি দেয়। এই যে ক্যারেক্টারটা, এটারই সমালোচনা করা হয়েছে। অনেক ধন্যবাদ স্যার তুষার। একেবারেই শেষ প্রান্তে অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিবু, আপনার কাছে জানতে চাই, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদ আশা প্রকাশ করে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে নির্ধারিত সময়ের আগেই এই যে জুলাই সনদের বিষয়ে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। আপনি কতটা আশাবাদী? যথার্থই বলেছেন, একজন রাজনৈতিক নেতা এবং বিজ্ঞ জনচিত নেতার মতোই বলেছেন। এবং আমাদের দলের অধিকাংশ নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সকল বক্তব্য তা খুব সতর্কতার সাথে শুনছেন, দেখছেন, বুঝছেন, এবং তারা বুঝেই তারা যথার্থভাবেই বক্তব্য রাখছেন। আমি মনে করি তিনি সঠিক বলেছেন, এবং আমরা আশা করি এই জাতির মুক্তির জন্য, একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য অবশ্যই সকলের
বোধোদয় হবে, সকলের সুমতি হবে এবং সকলের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে যতটা দ্রুততম সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন সম্পন্ন করে এই দেশটাকে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে দেবে, এটা আমরা বিশ্বাস করি এবং তাই হবে বলে আমরা আশা করি। রিজভী সাহেব যথার্থই বলেছি। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দীপু, ধন্যবাদ সারা তুষার, ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। গণভোট কখন, কিভাবে এবং কি কি প্রশ্নে হবে এবং নোট অফ ডিসেন্ট সহ হবে কিনা এইসব বিষয়ে এখনও দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। খুব দ্রুতই রাজনৈতিক দলগুলো এ সকল বিষয় ঐক্যমতে পৌঁছাবেন এবং গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে বাংলাদেশ, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে এতক্ষণ আপনারা যারা ছিলেন অনেক ধন্যবাদ।